নিজের প্রথম বাসরের কথা ভাবছিল, তবে দূরত্ব ভাবনা থেকে বের হয়ে কঠিন গলায় বলে, ছোট বউ, তোমার ভাবিরে বুঝাও, এইসব স্বাভাবিক। জামাই বউ আদর সোহাগ করব, এটাই তো দুনিয়ার রীতি। ফরিদা বেগমকে আরও কিছু কথা বলে মালেকা বেগম বের হয়ে যায়। মালেকা বেগম চলে যেতে ফরিদা লালবানুকে উদ্দেশ্য করে বলে, ক্ষুধা লাগছে। লালবানু মাথা নাড়ায়। ফরিদা বেগম লালবানুকে ধরে বসায়। জাহানারা ভীতু হয়ে ঘরের এক কোণে বসে আছে। নীলুফা তার কাছে এসে অবাক হয়ে যায়। জাহানারা বেগমের কাঁধে হাত রাখতে সে ভয় কেঁপে ওঠে। আম্মা, কি হয়েছে? জাহানারা তার 14 বছরের ছোট মেয়ে নীলুফার দিকে তাকায়। তাকে দেখতে পেয়ে বুকে জড়িয়ে নেয়। নীলুফা কিছু বুঝতে পারে না। জাহানারা তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নীলুফা ভাবে তার মায়ের বাবার কথা মনে পড়েছে, সেজন্য কষ্ট পাচ্ছে। হঠাৎ নীলুফার নিজেরও তার বাবার কথা ভীষণভাবে মনে পড়ে। নীলুফা স্কুলে যাবার পথে সুলতানের সাথে দেখা হয়। নীলুফা তাকে দেখে শান্ত গলায় বলে, আমার আব্বা আপনাকে সত্যি টাকা ধার দিছিল? সুলতান জবাব দেয় না। সে মগ্ন দৃষ্টিতে নীলুফাকে দেখতে থাকে। নীলুফা জবাব না পেয়ে পুনরায় জিজ্ঞেস করে। সুলতান প্রলোভন হেসে বলে, আমি মিথ্যা বলবো কেন? আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন। নীলুফার কথার জবাবে সুলতান মুচকি হাসে। তারপর বলে, মিছা বইলা আমার লাভ, আপনার খারাপ মতলব আছে, সেজন্য মিথ্যা বলছেন। সুলতানের হাসি মুহূর্তে মিলিয়ে যায়। নীলুফা পুনরায় বলে, আপনার নজর ভালো না। এই নজর ভালো না খারাপ এটা বোঝার বয়স হয়েছে তোমার? সুলতান কিছুটা ধমকে সুরে বলে। নীলুফা ভয়ে মাথা নিচু করে নেয়। কোনো মতে সুলতানকে এড়িয়ে চলে যায়। সুলতান তার যাবার পানে তাকিয়ে বিড়বিড় করে বলে, 2 লাইন বেশি বুঝলে যা হয়। এরিলাই নারী মানে সর্বনাশ, বুঝে কম চিল্লাই বেশি, যার ফলে সর্বনাশ ঘটে যায়। নিজামকে নিচতলার একটি ঘরে বিছানায় ঠিক করতে দেখে লালবানু থেমে যায়। দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, এইখানে কি করেন? নিজাম লালবানুকে দেখে মিষ্টি এক হাসি উপহার দেয়। তারপর বলে, বড় ভাবি, এইখানে আমি থাকব। আপনি এইখানে থাকবেন কেন? লালবানু বুঝতে পারে না। নিজাম লালবানুর দিকে দৃষ্টি রেখে বলে, আমাকে মাতব্বার চাচা সবসময় এলাইগা কাজে রাইখা দিছে। নিজাম পুরো বিষয়টা লালবানুকে বুঝিয়ে বলে। সবটা বলা শেষে নিজাম জিজ্ঞেস করে, বুঝতে পারছেন বড় ভাবি? না, পারি নাই। লালবানুর কথা শুনে নিজাম কিছুটা হকচকিয়ে যায়। এত সহজভাবে বলার পরে বুঝতে পারেনি। পরক্ষণে লালবানুর কথা শুনে নিজাম বোকার মতো তাকিয়ে থাকে। লালবানু বলে, আমি বড় ভাবি হইলে আমার জামাই আপনার চাচা হয় কীভাবে? নিজাম জবাব না দিয়ে চুপ করে থাকে। লালবানু তার জবাবের অপেক্ষা করছে। লালবানু তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে দেখে নিজাম বলে, মাফ করবেন, বড় ভাই হইব। ভুলে লালবানু নিজামকে থামিয়ে দেয়। তারপর বলে, আমি বোকা নই। আপনার চোখ মুখ দেখে আমি বুঝা গেছি আপনি ইচ্ছা কইরা চাচা বলছেন। নিজাম কিছুটা চমকায়, মনে মনে বলে, এ পিচ্ছির মাথায় তো মেলা বুদ্ধি। চোখ দেখে হাসা হাসা বুঝা ফেলে। লালবানু ধীরে ধীরে নিজামের ঘরে প্রবেশ করে। নিজাম কিছুটা ভীতু সুরে বলে, আসলে আপনার বড় ভাবি বইলা তারে ভাই বলাটা মুখে আসে নাই। আমার আপনাকেও দুইজনের দেখা বাবা মেয়ে মেয়ে মনে হয়, তাই মজা কইরা বলছি। লালবানু প্রথমে জবাব না দিল, পরে মুখ শান্তভাবে বলে, মামি বলতো স্বামী বড় সম্পদ। সমাজ নিয়ম রীতি ধর্মকর্ম সবখানে বিয়ার মেলা মূল্য, মেলা গুরুত্ব। সে আমার চায়া যত বড়ই হোক, সে আমার স্বামী। আমাগো মধ্যে বিয়ার সম্পর্ক। একটা বিয়ার সম্পর্ককে অসম্মান কইরা কেউ কখনো বড় হইতে পারে না। আর অসম্মান কখনো মজা হয় না। লালবানুর এমন কথা শুনে নিজাম মাথা নিচে করে নেয়। নরম গলায় বলে, মাফ কইরা দেন বড় ভাবি, আর এমন হইব না। আমার মতো চাকরে এমন মজা করা উচিত হয় নাই। আমার কাজ থেকে বের করেন না, দয়া করে নালিশ দিয়েন না। আমি আপনার চাকর হিসাবে কথাগুলো বলি নাই। সেই নজরে দেখলে আপনার এত বড় মজা করাবার সাহস হইতো না। আমি সেই সাহস দিতাম না। এটা বলে লালবানু চলে যায়। লালবানু নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। সে তার বিয়ের আগের মুহূর্তের কথা ভাবে। লালবানু তখন বধূ বেশে বসেছিল। সেই সময়ে লালবানুর 7 বছরের মামাতো বোন এসে বলে, আপা, তোমার এক বুইড়া লোকের লগে বিয়া হইতাছে। কথাটি শুনে লালবানু কিছুটা ভয় পাচ্ছিল, এক পর্যায়ে কান্না করে দিচ্ছিল। সেই সময় তার মামি এবং আশেপাশের লোক সকল মহিলারা তাকে বিবাহর বন্ধন সম্পর্কে বর্ণনা করে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক গুরুত্ব, স্বামী মানুষটা কত সম্মানের তার সম্পর্ক বলে। লালবানু এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর
তার শাশুড়ি মালেকা বেগম তাকে এসব বলেছিল। সে সাথে প্রথম দুদিন যখন সে জ্ঞান হারিয়েছিল তখন জ্ঞান ফেরার পর এসব সম্পর্কে অনেক জ্ঞান দেয়। যদিও সে রাগি রাগি গলায় সব বলেছিল, তবুও লালবানু সেসব বুঝেছে। সে তো অবুঝ নয়। লালবানু মনে মনে বলে, এই দুনিয়া যার বাপ মা নাই তার জন্য দুনিয়াটা বোঝাদার, তার অবুঝ মন পড়া মানায় না। সেজন্য লালবানু তার পরে হতে প্রকাশটা রাত কষ্টে হলে সব সহ্য করে নিয়েছে। কেননা মালেকা বেগম তাকে বলেছিল স্বামীকে অসুখী করলে পাপ হয়, মস্ত বড় পাপ। লালবানু বসে বসে সেসব ভাবছিল। সে সময় তার শাশুড়ি মালেকা বেগমের গলা ভেসে আসে। তিনি বলছেন, বাড়ির বউ হয়েছে, বড় বউ, কোনো জ্ঞানকাণ্ড নাই ওর কমা। আমারও বলিহারি কপাল, আমার কপালটাইতে এমন বোঝ উঠেছে। লালবানু দূরত্ব বের হয়ে শাশুড়ির কাছে আসে। লালবানু আসতে মালেকা বেগম বালতির পানি তার গায়ে মারে। তারপর বলে, কল ঘরে পানির বালতি রাইকা গেছো, সেটাই যে ময়লা পড়তে পারে তা তুমি বোঝো নাই? এক বালতি পানি নিয়ে নষ্ট হয়ে গেল, এর দ্বারাই কে ডানিব? লালবানু মাথা নিচু করে চুপচাপ মালেকা বেগমের কথা শুনে আসলে লালবানু ভুলে বালতি রেখে চলে গিয়েছিল। সেই জন্য গাছ থেকে তাতে পাতা পড়েছে। তাই মালেকা বেগম এত রেগে গেছে। মালেকা বেগম বকাবকি করে চলে যায়। লালবানু দেখে পাশে ফরিদা বেগম দাঁড়ানো। লালবানু বলে, সামান্য ঘটনায় আম্মা এত রাইগে গেলেন কেন? ঘরে গিয়ে শাশুড়ি বলে নাও। এটা বলে ফরিদা বেগম চলে যায়। লালবানু সেখানে কিছুটা সময় দাঁড়িয়ে থাকে। নিজাম এতক্ষণ সবটা দেখছিল। সে দেখে মালেকা বেগম এবং ফরিদা বেগম চলে যেতে লালবানু কান্না করে দেয়। তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ে। নিজাম এগিয়ে এসে বলে, বড় ভাবি, আপনার ঘরে যাওয়া উচিত। আপনারে কাঁদতে দেখলে আবার থাকবো বলবো। লালবানু সেখান থেকে চলে যায়। নিজাম তার বাবার দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলে, টাকা পয়সা দেখে খাবারের বউ হইলেন, এক বুড়ার বউ হইলেন, এসব তো সহ্য করাই লাগবো। মালেকা বেগম সকালের একটি ঘটনা নিয়ে সারাদিন বকাবকি করে গেল লালবানুকে। নিজাম এসবে বেশ বিরক্ত হলো। এক পর্যায়ে বলেই ফেললে, এক কথা কয়বার বলা লাগে? মালেকা বেগম নিজামের দিকে রাগি চোখে তাকায়। তারপর বলে, কি বললি তুই? চাচি, আমি আপনারে বলি নাই, আমার আম্মার এক ঘটনা মনে পড়ল, সেই কথা বলছিলাম। নিজাম কোনো রকম কথাটি ঘুরিয়ে দেয় মালেকা বেগমকে। মালেকা বেগম নিজামের সাথে কথা বাড়ায় না। লালবানু দোতলায় উঠে ফরিদা বেগমের ঘরের সামনে এসে থেমে যায়। ভিতরে ফরিদা বেগম এবং আলতাফ খানের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আলতাফ খা ফরিদা বেগমের খালে থাপ্পড় বসিয়ে দেয়, যেটা শুনে মূলত লালবানু থেমে যায়। ফরিদা বেগম থাপ্পড় খেয়ে রাগান্বিত স্বরে বলে, আমার বাবা মা গরিব বলে আমার মতো অক্ষর জ্ঞান জানা একটি মেয়েকে তোমার মতো এক অকর্মার সাথে বিয়ে দিয়েছে, কারণ তুমি খাবারই ছেলে, নয়তো তোমার মতো পুরুষকে কে বিয়ে করতো? একটা অকর্মা, আবার আমার গায়ে হাত তোলো, কোনো সাহসে হাত তোলো তুমি? আলতাফ জবাবে ফরিদার গালে আরও একটি থাপ্পড় মারে। তারপর বলে, বাড়ি বয়ে গিয়ে তোরে বলছি এই বিয়ে করিস না, তোর বাপ মা আরে বলছি এই বিয়ে সুখের হইব না, তাও তোর বাপ মা টাকা দেখে বিয়ে করা দিল, আর দোষটা আমারে। লোভ কইরে তুমি আমার মতো অকর্মার গলায় ঝুলছ। এইখানে দোষ যদি কারো হয়ে থাকে সেটা তোর পরিবারের, একটা লোভী পরিবার। একদম আমার পরিবার নিয়ে কথা বলবা না। ফরিদার কথায় আলতাফ রাগী গলায় বলে, তুই চুপচাপ থাক, একটা কথা মাথায় রাখ, তুই যা করতে চাইছো সেটাই আমি বাইসা থাকতে হইব না। একটা জীবন নিয়ে আমি তোর স্বার্থ হাসিল করতে দিব না। এমন সময় ফরিদা দরজার বাহিরে কারো ছায়া দেখে অবাক হয়। চিৎকার দিয়ে বলে, কে? লালবানু কিছুটা ভয় পায়। ফরিদা এসে দরজা খুলে লালবানুকে দেখে চমকে যায়। আলতাফও অবাক হয়। আলতাফ শান্ত গলায় বলে, ভাবি তুমি কিছু শুনেছ? ফরিদা সন্দিহান দৃষ্টিতে তার দিকে তাকায়। লালবানু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ফরিদা ভয়ে শেষ। তবে যখন শোনে লালবানু শুধু আলতাফ তাকে মারবার পরের কথাগুলো শুনেছে, তখন ফরিদা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আলতাফ বলে, এইটা আমাকে স্বামী স্ত্রী ব্যাপার, ভাবি তুমি ঘরে যাও। ফরিদাও একই কথা বলায় লালবানু ঘরে চলে যায়। আলতাফ ফরিদার দিকে তাকায়। ফরিদা মুখ ঘুরিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। লালবানু ঘরে এসে বসতে মাজেদ তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? লালবানু জবাব দেয় না। মাজেদ কৌতূহলী চোখে লালবানুকে দেখে। তার চোখ মুখে কিছুটা ভয় দেখাচ্ছে। মাজেদ লালবানুকে কাছে টানে। লালবানু নিজেকে ছাড়িয়ে নেয়। মাজেদ পুনরায় জিজ্ঞেস করে, কি হয়েছে? কিচ্ছু না। লালবানু আস্তে করে জবাব দেয়। মাজেদ পুনরায় তাকে কাছে টানে। লালবানু এবার কিছু বলে না। মাজেদ তার ঘাড়ে স্পর্শ করে বলে, আমার বউটার মন খারাপ। লালবানু মাজেদের দিকে তাকায়।
মাজেদ কখনো এভাবে কিছু জানতে চায় না। লালবানু ঘরে এলে তাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। তাতে লালবানুর ইচ্ছা আছে নাকি নেই, মন খারাপ নাকি শরীর খারাপ, কোনোটাই দেখায় সময় নাই। তাই লালবানু আজ এমন প্রশ্ন অবাক হয়। মাজেদ খা পুনরায় জিজ্ঞেস করো জবাব না পেয়ে লালবানুর ঘাড়ে কামড় দিয়ে বসে। লালবানু কিছুটা চেঁচায়। মাজেদ খা বলে, প্রশ্নের উত্তর দাও না কেন? মাজেদ কিছুটা ধমকের সুরে বলে। লালবানু কিছুটা ভয় পায়। সে বলে, ভাবিরে, ভায়া মারছে, সেইটা দেখে খারাপ লাগছে, তাই মন খারাপ। দোষ করলে তো মার খাবই, এখানে এত মন খারাপের কি আছে? আপনিও আমারে মারবেন? লালবানুর এই প্রশ্নে মাজেদ কিছুটা চুপ হয়ে যায়। পরক্ষণে বলে, সময় হোক তখন নিজেই বুঝবা চাইবা। এটা বলে মাজেদ খা লালবানুকে কাছে টানে। সে তার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। মাজেদ আজ একটু বেশি যন্ত্রণা দিচ্ছে। লালবানুর ভীষণ কষ্ট হচ্ছে, তবে তার বলার কিছু নেই। এটা তো ভুল কাজ নয়, উল্টো সে বাধা দিলে তার পাপ হবে। সুলতান মাঝে সাঝে নীলুফাদের বাড়িতে আসা যাওয়া করে। নীলুফার বিষয়টা বড্ড বিরক্ত লাগে, কারণ সে জানে সুলতান মিথ্যা বলছে। সে তার বাবার থেকে কোনো টাকা ধার নেয়নি। যে অজুহাতে বারবার আসে, আজও সুলতান এসে নীলুফার মায়ের সাথে গল্প জুড়ে দেয়। নীলুফা বিরক্ত হয়ে উঠান থেকে ঘরে চলে যায়। সুলতান সেটা দেখে মুচকি হাসে। এভাবে সুলতানের ধীরে ধীরে আসা যাওয়া বেড়ে যায়। রাস্তাঘাটে নীলুফার সাথে চোকাচোকি হয়। একটা সময় পর নীলুফার লক্ষ্য করে তার আর বিয়ে বিষয়টা খারাপ লাগে না। স্কুলে যাবার পথে আর চোখে সুলতানকে দেখতে তারও বড্ড ভালো লাগে। আজও স্কুল যাওয়ার পথে দোকান সুলতানকে বসে থাকতে দেখে নীলুফা। তাকে আর চোখে কয়েকবার দেখে নেয়। সুলতান তার দিকে তাকাতে দুজনের চোকাচোকি হয়। নীলুফা মুচকি হাসি দেয়, যেটা দেখে সুলতানের মুখে হাসি ফুটে ওঠে। সে বুকে হাত দিয়ে বলে, মনটা খুশি হয়ে গেল। নীলুফা কথাটি শুনে লজ্জা পেয়ে চলে যায়। নীলুফাকে লজ্জা পেতে দেখে সুলতান বুঝে যায় নীলুফা তার প্রতি দুর্বল হচ্ছে। হয়তো খুব শীঘ্রই তাদের মাঝে কিছু একটা ঘটবে। নিজাম মাসিক ছুটি পেয়ে বাড়িতে আসে। তার মা জাহানারা বেগমের সাথে কোনো একটু বিষয় নিয়ে তর্ক করছিল। এক পর্যায়ে জাহানারা ব্যতীত গলায় বলে, তুই আর নীলু ছাড়া আমার কে আছে? তোকে কিছু হয়ে গেলে আমার কি হইব? এ কি হইব? নিজামের প্রশ্নে জাহানারা চুপ করে যায়। নিজাম পুনরায় বলে, আমরা এই গ্রাম থেকে কোথায় চলে যাব আম্মা? শহরে যাব? সেইখানে যায় আমরা থাকবো কই? খাবো কি? না খায়া মইরা যাব? নিজামের মুখে এমন কথা শুনে জাহানারা চুপ হয়ে যায়। নিজাম কিছুটা কঠিন গলায় বলে, যখন এই গ্রাম থেকে পালায়া আমাগো মরতে হইব, তাহলে এখানে থেকে কেন মরণে ভয় পাবো? জাহানারা নিজামকে জড়িয়ে ধরে। সে কান্না করে দেয়। তার মায়ের হৃদয় অল্পতে ভয় পেয়ে যায়। তাই তো সেদিন ভয়ে কেমন পাথর হয়ে গিয়েছিল। নিজাম তার মাকে সামনে বলে, আম্মা, আমরা তার কথা মতো চলি, তাইলে তো কোনো সমস্যা নাই, কিন্তু তুই কি হাসাই তার কথা মতো চলবি? জাহানারা কৌতূহল নিয়ে নিজামের দিকে তাকায়। নিজাম চুপ। জাহানারা বলে, তুই ছোট্ট একটা মানুষ, তুই কিচ্ছু পারবি না বাপজান, তুই জামালায় জড়াস না। আমি জানি আম্মা, আমার দ্বারা সরাসরি কিচ্ছু করা সম্ভব নয়, তাই সময়ের অপেক্ষা করতে হইব, সঠিক সময়ের। জাহানারা নিজামের মুখে এই কথা শুনে ভীষণ ভয় পায়। নিজাম তার আম্মার কপালে চুমু দিয়ে বলে, আম্মা, এই গ্রাম থেকে যাইতে যখন হইব তখন শহরে গিয়া যাতে না খায়া মরতে না হয় সেই ব্যবস্থা করেই যাইব। সেই সাথে আমার বাপের হত্যার বদলাও নিব। জাহানারা নিজামকে অনেক বোঝায়, কিন্তু নিজাম শোনে না। উল্টো সে তার মাকে বলে, আম্মা, তুমি চিন্তা কইরো না, আমি এখন কিছু করব না। যখন সময় হবে তখন করব। সেই সময়টা যেই কয় বছরে আসে। জাহানারা আর কিছু বলে না, শুধু নিজামকে সাবধানে থাকতে বলে। সে চায় না তার সন্তানকে হারাতে। নিজাম তাকে আশ্বাস দেয় সে এমন কিছু করবে না যাতে তার ক্ষতি হবে। নিজাম ছুটি শেষে বাড়িতে ফিরে আসে। সে তার ঘরে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল। সেই সময় লালবানু তার ঘরে আসে। লালবানুকে দেখে নিজাম উঠে বসে, বলে, কিছু লাগবে ভাবি? আপনার মাতব্বর মশাই ডাকছেন। লালবানু এতটুকুই বলে চলে যায়। লালবানুর পিছনে নিজামও বের হয়। সে এসে মাজেদ খাঁর সাথে দেখা করে। মাজেদ খাঁ নিজামকে দেখে বলে, কেমন কাটলো বাড়িতে? জি ভালো, নিজাম মুচকি এসে জবাব দেয়। মাজেদ খাঁ নিজামকে একটি কাজ দেয়। নিজাম কাজটি বুঝে নিয়ে চলে যায়। নিজাম ঘর থেকে বের হওয়ার সময় অনাকাঙ্ক্ষিতভাবে লালবানুর সাথে তার ধাক্কা লেগে যায়। নিজাম তৎক্ষণাৎ বলে, মাফ করবেন ভাবি, আমি দেখি নাই। আচ্ছা। লালবানুর ভিতরে আসে। নিজাম নিচে চলে যায়। লালবানু আসতে
মাজেদ খা তার হুক চোপে ধরে, তারপর বলে, বেশি উঠতে দিছি তাই না? লালবানু কিছুটা ব্যথা পায়, সে মৃদু চিৎকার করে ওঠে। মাজেদ খা বলে, আগেও একদিন দেখছি ওই পোলার গায়ে পড়েছ, আজও দেখলাম। এত তাড়াহুড়া কিসের তোর? চোখ বন্ধ করিয়া পাখির মতো উড়া উড়া আসো যে ধাক্কা লাগে, আমি বুঝি নাই। লালবানু খুব আস্তে করে বলে। মাজেদ তাকে ছেড়ে দেয়, তারপর বলে, এবার থেকে শরীর ধীরে চলবি। লালবানু মাথা নাড়ায়। মাজেদ লালবানুকে ভালোভাবে লক্ষ্য করে, ইদানিং তার শরীর আরও সুন্দর হচ্ছে, চেহারায় মাধুর্যতা ফুটে উঠেছে, যেটা বেশ নজর কাটছে। মাজেদের বয়স বাড়ছে, শরীরে পরিবর্তন আসছে, কিন্তু হাত পায়ে কোনো নিয়ন্ত্রণ নেই। সবসময় দূরত্ব এদিক সেদিক যেতে গিয়ে এখানে সেখানে ধাক্কা খায়, যেটাই বেশ বিরক্ত মাজেদ। সেজন্য আজ এমন কথা শোনানো। মাজেদ মনে মনে বলে, বাড়ির বউদের যেভাবে চলতে হয় সেইটা এখন থেকে লালবানুকে শিখাইতে হইব। সারাদিন আম্মার বকাবকি নেওয়া যাচ্ছে না, বাচ্চা মাইয়ে কিছু পারে না, সেইখানে পইরা যায়, এসব কথা আর নেওয়া যাচ্ছে না। মাজেদ মনে মনে এসব ভাবে। তার কাছে লালবানুকে বাচ্চা মনে হয় না। বিয়ের প্রথম দিকে যতটা ছোট মনে হয়েছিল, এখন সেটাও মনে হয় না। এর কারণ মূলত লালবানুর ভারী স্বাস্থ্য, যেটা বিয়ের পর পরিবর্তন হয়েছে। সেজন্য এখন যথেষ্ট মহিলা লাগে তাকে। শহরে মাজেদ খায়ের পৈতৃক ব্যবসা রয়েছে, যেটা এখন সে এবং তার ভাই দেখাশোনা করে, যদিও তারা সবসময় সেখানে যায় না। কর্মচারী দিয়ে সবটা সামলায়, সাথে থাকে আলতাফ খা। তাই মাজেদ খায়ের মাসে একবার কিংবা কয়েকবার, মোট কথা যখন বেশি জরুরি প্রয়োজন পড়ে তখন সে যায়। আলতাফ খা মাসের বেশিরভাগই সময় সেখানে থাকে। আজ মাজেদ খায়ের জরুরি ডাক পড়েছে শহরে, তাই সে চলে গেছে। দুদিন রাতে ফিরবে না। লালবানু বিছানায় একা ঘুমিয়েছিল। বিছানায় মাথা দিতে গভীর ঘুমে তলিয়ে যায় লালবানু। ঘুমের মধ্যে হঠাৎ তার মনে হয় সে শ্বাস নিতে পারছে না, তার কষ্ট হচ্ছে। তার ঘুম ভেঙে যায়। সে অনুভব করে মুখের উপর বালিশ, কেউ গায়ে সমস্ত শক্তি দিয়ে চেপে ধরেছে। লালবানু ছটফট করতে থাকে। তার মনে হচ্ছে সে বোধহয় আজ শেষ হয়ে যাবে, তার মৃত্যুর খুব নিকটে। লালবানু ভয়াত্মক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে। তাকে বুকে জড়িয়ে ধরে রয়েছে মালিকা বেগম, পাশে ফরিদা বেগমও বসা। লালবানু ভয় মিশ্রিত কণ্ঠে বলে, আম্মা, হাসাই কেউ ছিল, আমারে মারতে চাইছিল। মালিকা এবং লালবানুর দিকে একবার শান্ত চোখে তাকায়, তারপর কিছুটা কঠিন গলায় বলে, এক কথা কয়বার বলা লাগে? খারাপ স্বপ্ন দেখে এমন কাঁদতাছ? দূর ছাতার মাথা। ফরিদা বেগম লালবানুকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার ঘরে যদি কেউ আসতো তাহলে আমরা দেখতাম, কিন্তু আমরা এসে তো কাউকে ঘরে দেখিনি। আম্মা, আপনি দেখছেন? মালিকা বেগম ফরিদা বেগমের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়, তারপর মলবন গলায় বলে, না, কাউকে দেখি নাই। ঘুমের মধ্যে বড় বউ গঙ্গা ছিল, সেইটা শুনে এখানে আসছি। লালবানুর এখনো বিশ্বাস হচ্ছে না সে স্বপ্ন দেখছিল। সে নিজের মুখে হাত দিয়ে অনুভব করে, হ্যাঁ, মুখে এখনো ব্যথা অনুভব হচ্ছে। তার তো কোনো কিছু স্বপ্ন মনে হয়নি, জীবন্ত মনে হয়েছে। সে যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল, সেই সময় মালিকা বেগম এসে লালবানু বলে চিৎকার দিয়ে উঠেছে। তারপর লালবানুর অনুভব হলো তার মুখের উপর থেকে বালি সরে গেছে। সে চোখ মিলে মালিকা বেগম এবং ফরিদা বেগমকে দেখে। তাদের ভাষ্যমতে এটা লালবানুর স্বপ্ন। যেহেতু লালবানু কাউকে দেখেনি, তারাও কাউকে যেতে দেখেনি, সেহেতু লালবানুর বিশ্বাস না হলে মানতে হয় এটা স্বপ্ন, একটি খুব খারাপ স্বপ্ন। লালবানু মনে মনে বলে, এমন বাজে স্বপ্ন আমি আর দেখতে চাই না। মৃত্যু যন্ত্রণা ভয়াবহ। মালিকা বেগম আজকে রাতটা লালবানুর সাথে থেকে যায়। ফরিদা বেগমও থাকতে চেয়েছিল, কিন্তু মালিকা বেগম রাখেনি, তাকে তার ঘরে চলে যেতে বলে। ফরিদা বেগম কথা না বাড়িয়ে চলে যায়। প্রথমবারের মতো মালিকা বেগম লালবানুর মাথায় হাত বুলিয়ে দেয়। বেশ নরম গলায় বলে, খারাপ স্বপ্ন বইলে যাইতে হয়, সেইটা ভুলে এখন ঘুমায়া পড়ো। লালবানু চোখ বন্ধ করে নেয়। মালিকা বেগম লালবানুর ভয়ে দূর করতে নানা রকম গল্প করে। লালবানু সেসব শুনে মালিকা বেগম এক পর্যায়ে বলে, সংসারে অনেক অজানা গল্প থাকে। লালবানু প্রশ্নে মালিকা বেগম প্রথমে কিছুটা সময় চুপ থাকে, তারপর বলে, জটিল গল্প। সমাজের সম্মান ধইরা রাখতে অনেক কিছু করতে হয়। তার মধ্যে প্রথম হইল ঘরের কথা গোপন রাখতে হয়, সেটা পরের কাছে বলতে নাই। সম্মান এমন এক জিনিস যেটা ধইরা রাখতে যে কোনো কিছু করা যায়, যা ইচ্ছা এমনকি জীবনও দেওয়া যায়। জীবনের চায়া সম্মান বড় আম্মা। লালবানু এই কথার জবাব দিতে মালিকা বেগম সময় নিল না। সে তৎক্ষণাৎ বলল, হয়, দেওয়া যায়। লালবানু চুপ হয়ে যায়। সে কয়েক মুহূর্ত আগের ঘটনা ভাবে। সে প্রায় মৃত্যুকে অনুভব করছিল।
তার মাঝে মৃত্যুর ভয় দেখা দিচ্ছিল। এত ভয়ানক লেগেছে সেই সময়টা, যেটা লালবানু ভাষা দিয়ে ব্যাখ্যা করতে পারবে না। সেই মৃত্যু কিনা সম্মানের চেয়ে তুচ্ছ। লালবানু মনে মনে বলে, হাসাই কি তাই? সকালবেলা উদাস হয়ে লালবানু বসেছিল। সেই সময় নিজাম এসে তার পাশে বসে মলমন গলায় বলে, ভাবির কি ভাইয়ার লাইগা মন খারাপ? লালবানু জবাব দেয় না, সে নিজামের দিকে তাকায়। এই কয়েক মাসে নিজামের সাথে তাদের পরিবারের সবার সখ্যতা গড়ে উঠেছে। ছেলেটা যথেষ্ট ভালো। লালবানু তার সাথে গল্প করতে বেশ ভালো লাগে। এর বোধহয় একটা কারণ, লালবাবু এবং নিজাম দুজনে এই বাড়ির মধ্যে সবচেয়ে ছোট, সেজন্য বোধহয় তাদের গল্প ভালো জমে। লালবানু এইসব ভাবছিল। সেই সময় নিজাম পুনরায় একই কথা বলে। লালবানু জবাব না দিয়ে বলে, আপনি রাইতে কখন ঘুমান? হঠাৎ এই কথা নিজাম কিছুটা অবাক হয়, সেজন্য প্রশ্ন করে। লালবানু বলে, আপনি রাইতে আমার ঘরে কাউরে যাইতে দেখছেন? না। কেন? নিজামের প্রশ্নে জবাবে লালবানু রাতের ঘটনা খুলে বলে। নিজাম বেশ অবাক হয়, একটু সময় নিয়ে বলে, ভাবি আপনার যখন মনে হয়েছে আপনারা কেউ মারতে চায়, তখন হইতে পারে। আপনি যেভাবে ব্যাখ্যা করছেন তাতে তো মনে হয় সব আপনি অনুভব করছেন, কিন্তু স্বপ্ন কি এমনি অনুভব করা যায়? নিজামের কথাটি ফেলে দেওয়ার মতো নয়, তবে লালবানুর ছোট্ট মস্তিষ্কে বিষয়টা ধরছে না। তাকে কেউ কেন মারতে চাইবে? এই প্রশ্নটির কোনো সঠিক ব্যাখ্যা নেই, যার জন্য লালবানু বেশ দ্বিধান্তে রয়েছে। সে স্বপ্ন দেখেছে নাকি সত্যি? নিজাম লালবানুকে এসব কথা ভাবতে বারণ করে। এসব ভেবে মনমরা হয়ে থাকার কোনো অর্থ নেই। নিজাম লালবানুর মন ভালো করার জন্য তার সাথে নানা গল্প করে। গল্পের এক পর্যায়ে বলে, জানেন ভাবি, আমার একজনরে খুব ভালো লাগে। কেমন ভালো লাগা? লালবানুর প্রশ্নের জবাবে নিজাম লাজুক হাসে। লালবানু অবাক হয়। নিজাম বলে, ভালোবাসতে মন চায়, তাইলে বিয়ে কইরা নেন। বিয়ে করলেই তারে ভালোবাসতে পারবেন। নিজাম কথাটি শুনে কিছুটা ব্যথিত গলায় বলে, সম্ভব না। কেন? লালবানুর প্রশ্ন জবাবে অনেকটা সময় নিয়ে নিজাম বলে, সে অন্যর হয়ে গেছে। লালবানু বুঝতে পারে না। লালবানু বুঝেনি বিষয়টা, নিজাম বুঝতে পেরেছে, সেজন্য বলে, তার বিয়ে হয়ে গেছে। লালবানু এবার বুঝতে পারে। তারপর বেশ কিছুক্ষণ ভেবে বলে, তাইলে তারে ভালোবাসা ঠিক না আপনার। কেন? পাপ হয়। আম্মা বলছে বিয়ে হয়ে যাওয়া মাইয়া স্বামী ছাড়া অন্য কারো কথা ভাবলে পাপ হয়, মেলা বড় পাপ। সেই মায়ের অন্য কোনো পোলা ভালোবাসলেও পাপ হয়। লালবানুর কথা শুনে নিজাম চুপ হয়ে যায়। বেশ কিছুক্ষণ সে লালবানুর মুখে পানে তাকিয়ে থাকে। তারপর বলে, আবেগের মন পাপ বোধ আছে, থাকলে তো সমাজে এত পাপ হইতো না। লালবানু এই কথার জবাব দেয় না, সেসব নিয়ে ভাবতে থাকে, চায় না। এর মাঝে ফরিদা বেগম সেখানে আসে। তাদের দুজনকে গল্প করতে দেখে বলে, তোমাদের দুজনের মধ্যে তো আজকাল বেশ ভাব দেখা যাচ্ছে। হঠাৎ এত ভাব হলো কিভাবে তোমাদের মধ্যে? নিজাম ফরিদা বেগমকে দেখে মুচকি হাসে। তারপর বলে, ভাবি, আমি নেহা ভালো মানুষ, তাই আমার লোকে সবার ভাব জমে যায়, যেমন আপনার লোকে হয়েছে। ফরিদা বেগম কথাটি শুনে হেসে দেয়। তারপর বলে, বেশ কথা শিখেছ তো নিজাম। নিজাম জবাব দেয় না। তারপর ফরিদা বেগম তাদের মাঝে বসে পড়ে। তিনজনে মিলে গল্প করে। মালকা বেগম ঘুমাতে নিচ্ছিল, সে সময় লালবানু আসে তার ঘরে। বিরক্ত হয়। বিরক্ত নিয়ে বলে, কি হয়েছে এত রাতে এইখানে কেন? আম্মা, আমার ঘরে একলা ঘুমাতে ভয় করতেছে। মায়া মানুষটা এত ভয় পাইলে চলবো না। স্বামী আজ এই কাজে যাইব, কালো কাজে যাইব, সবসময় তো আমি থাকবো না যে আমার লগে ঘুমাইবা। মালকা বেগমের কথা শুনে লালবানু মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে আছে। মালকা বেগম লালবানুকে একবার দেখে নিয়ে ঘরে বলে, ঘরে যাও, যা দরজা বন্ধ কইরা ঘুমাইয়া পড়ো, কিছু হইব না। হইলে সমস্যা কি? বিয়া হইয়া গেছে, কাল বাচ্চা মা হইবা, সমস্যা সমাধান করতে জানতে হইব তো। মালকা বেগমের কথায় লালবানু মাথা নাড়ায়। মালকা বেগম আরও অনেক কথা বলে, অবশেষে বলে, আসো আমার ঘরে ঘুমাইয়া পড়ো। লালবানু খুশি হয়ে যায়। তার চোখে মুখে খুশি দেখা যায়। লালবানু তৎক্ষণাৎ বিছানায় চলে আসে। মালকা বেগম বলে, শুধু আজকের রাতটা তোমার পাশে লয়া ঘুমাবো, আর না, এরপর থেকে নিজে নিজে সামলা হইতে হব। লালবানু মাথা নাড়ায়। সে বুঝতে পেরেছে মালকা বেগম লালবানুকে নিয়ে ঘুমিয়ে পড়ে।